দি হরর স্পেশাল। বাংলা সাহিত্যের ও কিছু কিছু অসাধারণ ঐতিহাসিক সাহিত্যের নিদর্শন নিয়ে আলোচিত আমাদের এই বিশেষ নিবেদন দি হরর স্পেশাল। দি হরর স্পেশালের নিবেদন শিশির বিশ্বাসের লেখা ভূতের চর। আজকের গল্পটি আমরা নিয়েছি শুকতারার 101 ভূতের গল্প এই পত্রিকাটি থেকে। প্রধান চরিত্রে অভয়, জগন্নাথ, রমেন ও নিতাই। শুরু হচ্ছে ভূতের চর। বাদাবনের এই গল্প শুনে কেউ মুখ বাঁকাতেও পারে, কিন্তু আমি নিরুপায়। আসলে রায়দিঘি ঘাটের সেই মাস্টারমশাইয়ের সঙ্গে আর দেখা হয়নি আমার, আর দেখা হলেও যে সুরাহা কিছু হবে সে সম্ভাবনা খুব কম। গোড়া থেকে খুলে বলি ব্যাপারটা। তখন ছোটোখাটো এক কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ আমি। কাজের খাতিরে তাই ছোটাছুটি করে বেড়াতে হয় নানা জায়গায়। এমনই এক প্রয়োজনে গিয়েছিলাম ওই বাদার ওদিকে, অর্থাৎ সীতারামপুর গ্রামে। ফেরার দিন লঞ্চের গোলমালে দেরি হয়ে গেল বেশ। রায়দিঘি যখন পৌঁছলাম তখন বেরিয়ে গেছে কলকাতার বাস। পরের বাস ঘন্টা দুয়েক পরে। অনেকটাই সময় কি করি, পায়ে পায়ে এসে বসলাম জেটিঘাটের অদূরে কদম গাছের তলায় বাঁধানো এক চাতালের ওপর। আমি বেসরকারি অফিসের সামান্য মাইনের পোষা কর্মচারী। অফিসের কাজ আর সংসারের হিসেব ছাড়া মাথায় আর কিছু জায়গা নেই। তবু মন্দ লাগছিল না। শেষ বিকেল, নদীর ওপারের আকাশে ছেঁড়া মেঘের গায়ে আবির ছড়াতে শুরু করেছে। নদীর জলে সেই আভা আরও মায়াময়। বড় একটা পাখির ঝাঁক নদীর ওপর থেকে উড়ে চলেছে কোথায়। নিচে শান বাঁধানো ঘাটে ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ আছড়ে এসে পড়ছে। অদূরে জেটি ঘাটে ঝুড়ি ভর্তি মাছ নামছে ট্রলার থেকে। হই হই চিৎকার। তার বাইরে এ এক অন্য অনুভূতির জগৎ। মিনিট কয়েকের জন্য তন্ময় হয়ে গেছিলাম মনে হয়। হঠাৎ দেখি আমার সামান্য দূরে সেই চাতালের ওপর বসে আছে মাঝ বয়সী এক বাউন্ডুলো গোছের মানুষ। হালকা চেহারা, আধময়লা ধুতির ওপর একটা বিধব শার্ট, নাকের নিচে বেশ ভারী এক জোড়া কাঁচা পাকা গোঁফ। আমাকে তাকাতে দেখি বললেন, কিছু মনে করবেন না স্যার, আমরা 2-4 জন বিকেলে খানিক বসি এখানে। বাকিরা আজ দেখছি এখনো আসেননি। তা আপনি বাস ফেল করেছেন বুঝি? বুঝতে বাকি রইল না জায়গাটা বিকেলে এদের কয়েকজনের আড্ডার আসর। অজান্তে অনধিকার প্রবেশ করে ফেলেছি। তাড়াতাড়ি মাথা নেড়ে বললাম, হ্যাঁ 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 ঠিকই ধরেছেন। গিয়েছিলাম সীতারামপুর, একটুর জন্য বাসটা ফেল করে গেলাম। আমাকে একটু ব্যস্ত হয়ে উঠতে দেখে বললেন, আরে 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 তাতে কি হয়েছে, বসুন না। কেউ যখন এখনো আসেনি তখন আপনার সঙ্গেই গল্প করা যাক খানিক। কথাবার্তা সামান্য অসংলগ্ন হলেও ভদ্রলোক কিন্তু জমিয়ে ফেললেন বেশ। নাম বললেন অভয় চক্রবর্তী। কাছেই এক স্কুলে মাস্টারি করেন। কথায় কথায় বললেন, ওই সীতারামপুর আমিও গেছি একবার। কাছারি বাড়িতেই ছিলাম। ম্যানেজার নিতাই তালুকদার, ওই মানুষটা বড় চমৎকার। কাজের প্রয়োজনে কিন্তু আমিও গিয়েছিলাম ওই নিতাই তালুকদারের কাছেই। রাতে কাছারি বাড়িতেই ছিলাম। বললাম সে কথা শুনে উনি বললেন, ওই ওই কাছারি বাড়ির কাছে ডাক সাইডে মাঝি আছে একজন, জগন্নাথ সর্দার। তার নৌকোয় সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম একবার। তারপর সে এক ব্যাপার হয়েছিল মশাই। হাতি তো সময় প্রচুর।
এসব বাধা অঞ্চলের গল্প মানেই বাঘ নয়তো ডাকাতের রোমহর্ষক কাহিনী। গত রাত্রিরে নিতাই তালুকদারের কাছেও তো শুনেছি গোটা কয়েক। মন্দ লাগেনি। নতুন আরেকটা গল্পের গন্ধে তাই নড়ে চড়ে বসলাম। ততক্ষণে উনি বলতে শুরু করেছেন। সে বছর 2 আগের কথা। রায়দিঘিতে মাস্টারি করলেও বাদার ওদিকে যাওয়া হয়ে ওঠেনি আর। সেবার স্কুলের কয়েকজন হঠাৎ ঠিক করলো বেড়াতে যাবে ওই বাদার ওদিকে। আমাকেও সঙ্গে জুটিয়ে নিল। জুটে গেল বা আশেপাশের 2-3টে স্কুলের আরও কয়েকজন। এই রায়দিঘির ঘাট থেকে বড় একটা ভটভটি নৌকোয় রওনা হয়েছিলাম ওই ঠিক পূর্ণিমার পরের দিন। 3-4 ট্যুর। চাঁদনি রাতে জল আর জঙ্গল দেখার সুযোগ যাতে ভালো করে মেলে তাই বাঁচা হয়েছিল ওই সময়টা। কিন্তু এ দুনিয়ায় সব কিছু ঠিক মতো আর কবে হয়েছে, তাই গোলমাল হয়ে গেল একদম গোড়াতেই। বিকেলে ভগবতপুর কুমির প্রকল্প দেখে রাতটা কাটানো হলো ওই সীতারামপুরের কাছে। পরদিন সকাল সকাল ছেড়ে দেওয়া হলো নৌকো। ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়লাম ওই বিশাল ঠাকুরন নদীতে। কি বলবো মশাই, নদী তো নয়, যেন সমুদ্র। চারপাশের দিগন্ত বিস্তৃত শুধু জল আর জল। চারপাশে তাকিয়ে কোথাও কোনো কূলের খোঁজ মেলে না। আর সে কি ঢেউ! তখনও যদি জানতাম। এই ব্যাপারটা বুঝেছিলাম পরে। সুবিশাল ঠাকুরন নদীতে ঢেউয়ের তেজ এমনিতেই ভয়ানক, তার উপর তখন সবে জোয়ার শুরু হয়েছে। ঢেউয়ের তেজ তাই আরো বেশি। বিশাল বিশাল ঢেউ আছড়ে এসে পড়ছে ভটভটির গায়ে। আরে অত বড় নৌকো প্রায় মোচার খোলার মতো ঠেলে উঠছে উপরে। তারপর নাগরদোলার মতো মুহূর্তে নেমে এসছে গোত্তা খেয়ে। সে এক ভয়ানক অবস্থা। দেখতে না দেখতেই হাউমাউ শুরু হয়ে গেল সারা নৌকো জুড়ে। আনন্দ করতে এসে এভাবে প্রাণের ঝুঁকি নিতে রাজি নয় কেউ। কয়েকজন তো রীতিমতো কান্নাকাটি জুড়ে দিল। এক্ষুনি ফিরে যাবে সবাই। বাঘ বা বাদার জঙ্গল কোনোটাই দেখার দরকার নেই আর। স্বাদ মিটে গেছে। সুতরাং ঘোরানো হলো নৌকোর মুখ। ভটভটি ফিরে চলল ফের রায়দিঘির দিকে। জানেন তো, এই ব্যাপারটা আমার কিন্তু ঠিক মনোপুত হলো না। বেড়াতে বেরিয়ে এইভাবে পালিয়ে যাওয়ার মানে হয় না। অবস্থাটা হয়তো কিছুটা বিপজ্জনক, হ্যাঁ, কিন্তু এই বিপদ মাথায় করেই তো বেঁচে রয়েছে বাদার হাজারো মানুষ। তবু হয়তো মেনেই নিতাম, কিন্তু সাহস জোগালেন ওই রমেন বাবু। ভালো কথা, এই রমেন বাবুর কথা তো বলাই হয়নি। ভদ্রলোকের বয়স কম, এই নতুন যোগ দিয়েছেন আমাদের স্কুলে। গোড়ায় বোঝাবার চেষ্টা করলেন সবাইকে, কিন্তু তাতে যখন কোনো কাজ হলো না তখন বললেন তাকে নামিয়ে দেওয়া হোক সীতারামপুরে। ব্যবস্থাপত্র করে তিনি একাই যাবেন। তাই হলো। রমেনবাবুকে নামিয়ে দেওয়া হলো সীতারামপুরের ঘাটে। তার সাথে নেমে পড়লাম আমিও। অজানা অচেনা জায়গা, কিন্তু কাজের মানুষ রমেনবাবু এই মুশকিল আসান করে ফেললেন কিছুক্ষণের মধ্যেই। ঘাটেই আলাপ হয়ে গেল কাছারি বাড়ির নিতাই তালুকদারের সাথে। খাস কলকাতার মানুষ, চাকরির দায়ে পড়ে আছেন এই পাণ্ডব বর্জিত স্থানে। প্রায় জোর করেই ধরে নিয়ে গেলেন তার ওখানে। গল্প হলো অনেক। ভেড়ির টাটকা মাছ দিয়ে ভুড়ি বোঝ, বুঝলেন তো। নিতাই বাবু বললেন, সুন্দরবন বেড়াতে যাবেন, সেই জন্য ভাবনা কি? এই জগন্নাথ সর্দার, তাকে ডেকে বেড়াচ্ছি। অমন অভিজ্ঞ মাঝি এর তল্লাটের দ্বিতীয়টি খুঁজে পাবেন না। বাদার বন নখদর বনে
নিজেরই তো নৌকো রয়েছে, যে কয়দিন ইচ্ছে হয় নিশ্চিন্তে ঘুরে আসুন। খবর পেয়ে মাঝি জগন্নাথ সর্দার এসে হাজির হলো খানিক বাদেই। এই মাঝ বয়সী মানুষ, ছিপছিপে পাকানো শরীর, কিন্তু ওর নৌকো দেখে ভরসা হলো না ঠিক। ভটভটি নয়, মামুলি দাঁড়ে টানা নৌকো, এতে আর ঘোরা যাবে কত? আশঙ্কায় তাই বলেই ফেললাম সে কথা। ব্যাপারটা জগন্নাথকে যে এতটা আঘাত করবে তা ভাবিনি। বলার সাথে সাথেই প্রায় দপ করে চলে উঠল তার চোখ দুটো। বলল, ভটভটিতে কয়েকদিনের জন্য বেড়াতে বেরিয়েছিলেন বাবু? এই দিন চারেকের জন্য বেরিয়েছিলাম, বললাম সে কথা। লোকটা বলল, ওই 4 দিনই আমাকে সময় দিবেন, এই কথা দিচ্ছি। বাদার ওদিকটা গুলে খাওয়াবো আপনাদের, এই ঘুরিয়ে নিয়ে আসবো ভূতের চর পর্যন্ত। নিতাইবাবু পাশেই ছিলেন, বললেন, জগন্নাথকে খেপাবেন না মাস্টারমশাই, ওর পক্ষে সব সম্ভব। তাছাড়া ব্যাপারটা কি জানেন, ভটভটিতে কিছুটা তাড়াতাড়ি হয় ঠিকই, তবে মাঝি যদি পাকা হয়, বাদার জোয়ার ভাটার হিসেবটা যদি ঠিক মতো রাখে, তবে দাঁড়ে টানা নৌকো কিছু কম যায় না। 3-2 ঘুরে এলেই বুঝবেন। তবে একটা কথা, এই ভূতের চরের ওদিকে না যাওয়াই ভালো। ভূতের চর, অদ্ভুত নামটা গোড়ায় জগন্নাথের মুখে শুনেও তেমন কৌতূহল হয়নি, কিন্তু এবার হলো। বললাম, এই কেন বলুন তো? প্রত্যুত্তরে ভদ্রলোক পাশে জগন্নাথের ওপর একটু চোখ বুলিয়ে নিয়েই বললেন, সে অনেক কথা মাস্টারমশাই, জগন্নাথেরাই জানে ভালো। তবে এটুকু বলতে পারি, জায়গাটা অনেক দূরে আর বেশ নির্জনও বটে। ডাকাতের ভয়ও তো রয়েছে যথেষ্ট। এর বেশি নিতাইবাবু তখন আর কিছু বলেননি। আমরাও আর জিজ্ঞেস করিনি কিছু। সেই রাত্রিরেই হাট বাজার সব সেরে পরদিন ভোরেই বেরিয়ে পড়লাম। নৌকোয় সওয়ার আমরা মাত্র 2 জন। এছাড়া জগন্নাথ নিজে আর তারই সমবয়সী একজন দাড়ি। সেই দাড়ির নাম নরেন মণ্ডল। নদীতে তখন ভাটার টান, তার ওপর বাতাস অনুকূলে দেখে পাল তুলে দিল জগন্নাথ। দাঁড় ছাড়াই প্রায় তীর বেগে ছুটল নৌকো। ঘন্টা 2-এর মধ্যেই এসে পড়লাম সেই ঠাকুরন নদীতে। নৌকোর পেছনে পাকা হাতে হাল ধরে আছে জগন্নাথ। কুল কিনারাহীন সেই জলরাশির মাঝে আমাদের নৌকো কোনাকুনি পাড়ি দিতে লাগলো। ঢেউয়ের তেজ আজ কিছু কম, তবু তাতেই আমাদের সেই ছোট্ট নৌকো থেকেই প্রায় খোলায় খই ভাজার মতো লাফালাফি করছিল। অবিরাম ছলাৎ ছলাৎ করে নৌকোয় লাফিয়ে উঠছিল জল, ছেঁচে ফেলা হচ্ছিল তৎক্ষণাৎ। আমাদের বুকের ভেতরে অবশ্য আশঙ্কার চাইতে রোমাঞ্চের ছায়াই বেশি ছিল। ওরই ভেতর লোকটা আমাদের সঙ্গে নানা গল্পও করে যাচ্ছিল সমানে। ইতিমধ্যে নামিয়ে ফেলা হয়েছে পাল। দাড়ি নরেন মণ্ডলের 2 হাতে একজোড়া দাঁড় চলেছে সামনে। জল ছেঁচতে ছেঁচতে আমরা গল্প জুড়লাম জগন্নাথের সঙ্গে। ভেতরে কৌতূহলটা ছিলই। সুযোগ পেতে ভূতের চরের প্রসঙ্গটা তুললাম এক ফাঁকে। আমার মনের ভাব আজ করে জগন্নাথ বলল, ম্যানেজার বাবুর কাছে তো শুনেছেন কিছু, তবে সেটাই সব নয়। ভূতের চরের বদনাম অন্য কারণে। বাদায় যাদের নিয়মিত যাওয়া আসা রয়েছে, তাদের অনেকেই ওইখানে অনেক কিছু দেখেছে। এই যেমন ভূত প্রেত, এই নানা অপদেবতা। রমেনবাবু এক মনে শুনছিলেন, প্রায় লুফে নিয়ে বললেন, তার এক কথা শোনাও দেখি জগন্নাথ। এই নৌকোয় এমন চমৎকার নাগরদোলা দোল খেতে খেতে ব্যাপারটা মন্দ লাগবে না বোধ হয়।
রমেনবাবুর কথা জগন্নাথের পছন্দ হলো না তেমন। একে তো এই অভিজ্ঞতা বারবার আসে না, তার উপর নৌকোয় পেছনে বসে পাকা হাতে জগন্নাথ মাঝি যেভাবে নিশ্চিন্তে হাল সামলাচ্ছিল, তাতে মানুষটার ওপর যে ভরসা করা যায় সেটা ততক্ষণে বুঝে ফেলেছি। রমেনবাবুর কথা জগন্নাথের পছন্দ হলো না তেমন। সে যাই বলুন বাবু, আমাদের এই বাদার মানুষের কাছে ব্যাপারটা অত সহজ নয়। শুনতে চাইলেন যখন বলি একটা, সেবার মরশুমে 7 জিলিয়ার জনা কয়েক মানুষ বেরিয়েছিল গোলপাতা কাটতে। এই গোলপাতা চেনেন তো? এই কতকটা চারা নারকেল গাছের মতো দেখতে। ওই ওই পাতায় ঘরে ছাউনি হয় খুব ভালো, তাই কদরও আছে খুব। তা ভালো গোলঝাড়ের খুঁজে ঘুরতে ঘুরতে ওরা একসময় এসে হাজির হলো ভূতের চরে। নদীর ধারেই বড় বড় গোলপাতার জঙ্গল। ওই জঙ্গল দেখে নৌকো ভিড়িয়ে বনবিবির নাম নিয়ে নেমে পড়লো সবাই। টানা 2 দিন গোলপাতা কাটা হলো, বড় নৌকো নিয়ে আসা হয়েছে, সঙ্গে লোকজনও অনেক। তবু গোড়ায় ভয় একটু ছিলই, কিন্তু 2 দিনেও যখন কিছু ঘটলো না, তখন খানিকটা সাহস বাড়লো সবার। 3য় দিন বনের একটু ভেতরে ঢুকে পড়লো ওরা। জোর কদমে পাতা কাটার কাজ চলছে। একদল অল্প বয়সী ছোকরার স্বাদ হলো তারি ফল খাওয়ার। তারি ফল শুনে আবার ঘাবড়ে যাবেন না বাবু, ওটা গোল পাতারি ফল। দেখতে ছোট নারকেলের মুচির মতো, নারকেলের মতোই কাঁদি হয়। একটা কাঁদিতে জন্মায় প্রায় 100-150। পুরুষটু হলে চমৎকার শ্বাস হয় ভেতরে। তা সামান্য খোঁজাখুঁজি করতেই অদূরে জঙ্গলের ভেতর এক মস্ত গোলঝাড়ে পুরুষটু তারি ফলের খোঁজ পেলে গেল ওরা। বড় বড় গোটা কয়েক কাঁদি কেটে নামিয়ে পাশেই একটু পরিষ্কার জায়গা করে বসে সেগুলির সদ্গতি করতে বসলো সবাই। নারকেলের মুচির মতো ছোট ফল, ধারালো দায়ের কূপে মাছ বরাবর ফেরে শ্বাস বের করা হয়, তাই সময় লাগে একটু। ওরা 2-4টে করে ফল সবে খেয়েছে, দেখে অদূরে গড়ান গাছের ডালে বসে এক বাদর জুলু জুলু করে তাকিয়ে আছে ওদের দিকে। বাদর গাছের ফল পাতা খেয়েই তো বেঁচে থাকে, তারই ফল ওদের বড় প্রিয়। কিন্তু দুর্ভাগ্য, শক্ত মুচি ফাটিয়ে ভেতরের শ্বাস খাওয়া ওদের সাধ্যের বাইরে। কাউকে তাই তারই ফল কেটে খেতে দেখলেই এসে এই ভিড় জমায় কাছে। বাদার মানুষের বড় বন্ধু এই বাদরের পাল। গাছের ডালে বসে নজর রাখে চারপাশে। এই দুশ্মন বড় শিয়ালকে, অর্থাৎ এই বাঘ দেখতে পেলেই হুঁশিয়ার করে দেয়। এদিকে বাদরকে তাই একটু প্রশ্রয় দেয় সবাই। এক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। একজন একটা শ্বাসের টুকরো ছুঁড়ে দিল বাদরটার দিকে। দিব্যি হাত বাড়িয়ে সেটাকে লুফে নিল প্রাণীটা। নিমিষে পেটে চালান করে দিয়ে ফের হাপুস নয়নে তাকিয়ে রইল ওদের পানে। এরপর খাওয়ার ফাঁকে 1-2 করে শ্বাস ছুঁড়ে দেওয়া হতে লাগলো ওই বানরটাকে। খানিক এভাবে চলার পর ওদের খেয়াল হলো ব্যাপারটা কি কাণ্ড, এইটুকু এক প্রাণী যে খেয়েই চলেছে সমানে, এমনটা দেখা যায় না বিশেষ। অল্প কয়েকটা খেয়েই সাধারণত সরে পড়ে, নয়তো পাশেই পড়ে থাকে, ছুঁয়েও দেখে না। এসে সমানে খেয়েই চলেছে। পেটে কত জায়গা আছে ওইটুকু এক পুচকে বাদরের। মজা পেয়ে ওরা এবার খাওয়া বন্ধ করে তারি ফল কেটে সমানে ছুঁড়ে দিতে লাগলো বাদরটার দিকে। সেও তার হাত বাড়িয়ে সেগুলো টপাটপ লুফে নিয়ে সামনে চালান করে দিতে লাগলো একদম পেটে। এভাবে গোটা পাশে কাঁদি যখন বাদরটার পেটে চলে গেছে, তখন হুশ হলো একজনের, কি সর্বনাশ, এ তো বাদর নয়, অন্য কিছু।
সঙ্গীদের কাছে কিছু না ভেঙে সে ইশারায় সরে যেতে বলল সবাইকে। ব্যাপারটা বুঝতে তখন আর বাকি নেই কারোর। যে যার দা হাতে উঠে পালাতে যাবে, অন্তত 15 হাত লম্বা বিশাল এক রোমশ হাত সামনে এসে পথ আগলে দাঁড়ালো। গাছের ডালে বসে সেই বাদরটাই ওই বিপুল আকারের হাতটা বাড়িয়ে দিয়েছে। আর কি সর্বনাশ! বানরের সেই ধরের ওপর মস্ত এক মানুষের মাথা, মূলর মতো একরাশ দাঁত বার করে হাসছে। এরপর জগন্নাথের জমাট গল্পটা শেষ হতে পেল না। বিশাল ঠাকুরন নদীতে উল্টো দিক থেকে জোয়ারের টান শুরু হয়ে গেল হঠাৎ। মস্ত ঢেউয়ের মাথায় মোচার খোলার মতো লাফিয়ে উঠল নৌকো। শক্ত হাতে নৌকো সামলাতে ব্যস্ত হয়ে পড়ল জগন্নাথ। গল্পে মোজে খেয়াল ছিল না এতক্ষণে। তাকিয়ে দেখি সেই বিশাল জলরাশির ওপারে বহু দূরে হালকা একটা ডাঙার রেখা সবে দেখা যাচ্ছে। ঠাকুরন নদীতে পড়ার পর প্রায় ঘন্টা দুয়েকের ওপর চলা হয়েছে। ওপারে ডাঙা আর কত দূর জিজ্ঞাসা করতে জগন্নাথ জানালো আরও প্রায় ঘন্টা তিনেকের পথ। লাগলো অবশ্য আরও বেশি। সন্ধ্যের মুখে নৌকো এসে পৌঁছালো ওপারে শিয়ালফেলি জঙ্গলের এক কাছে, এক ফোড়ন খালের ভেতর। দুধারের ঝিমঝিম করছে জঙ্গল। বড় নদীতে তবু মাঝে মধ্যে দু একটা নৌকো নজরে পড়ছে। এখানে এই সন্ধ্যায় জনমানুষের চিহ্ন মাত্র নেই কোথাও, নিস্তব্ধ নিঝুম। ইতিমধ্যে আকাশে বড় চাঁদ উঠেছে একটা, মায়াবী আলোয় ম করছে চারপাশ। নিঝুম বনের ভেতর থেকে ভীত একটা হরিণ ঢাউ ঢাউ শব্দে ডেকে উঠল হঠাৎ। জগন্নাথ বলল, জায়গাটা গরম আছে বাবু, রাত্রিটা সাবধানে থাকতে হবে একটু। গরম মানে বাঘ রয়েছে জঙ্গলে। তারই গন্ধ পেয়ে হরিণটা ডেকে উঠল হঠাৎ। শুনে ভেতরে কিছুটা রোমাঞ্চ জাগলো, অন্য ব্যাপারটাও এলো প্রায় এই হাত ধরেই। এমন কিছু চওড়া নয় খালটা। রাত্রিরে সাঁতরে এই ছোট নৌকায় ওঠা বাঘের পক্ষে কিছুই নয়। রমেনবাবু প্রস্তাব করলেন নৌকো ফাঁকায় বড় নদীতে গিয়ে নোঙর করতে। শুনে জগন্নাথ ফিক করে হেসে বলল, সে তো আরো বড় বিপদ বাবু, এদিকে ডাকাতের বড় রমরমা। রাত্রিরে বড় নদীতে কেউ তাই নোঙর ফেলে না নৌকোর, সব ঢুকে পড়ে জঙ্গলের খালের ভেতর। তাতেও অবশ্য রেহাই মেলে না সব সময়। তবে জগন্নাথ যখন রয়েছে, ঘাবড়াবেন না কেউ। রাত্রিরে বাঘ যদি হানা দেয়, ডেকে দেব আপনাদের। চাঁদনি রাত আছে, দেখতে পাবেন। নিশ্চিন্তে শুয়ে পড়ুন। বাদার বন কি জিনিস সেই প্রথম রাত্রিরেই মালুম পেলাম। বেশ নিশ্চিন্তেই ঘুমিয়ে পড়েছিলাম দুজন। জগন্নাথের ডাকে ভেঙে গেল হঠাৎ। কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় ডাকছে আমাদের। আমরা জেগে উঠতেই ফিস ফিস করে বলল, সাবধান বাবুরা, ডাকাতের নৌকো মনে হচ্ছে। তবে ঘাবড়ে যাবেন না, কাছে এলেই হাঁক দেব। আপনারা শুধু তালে তাল দিয়ে যাবেন, বলবেন বন দপ্তরের বাবু টইলে বেরিয়েছেন, বাকিটুকু সামলে নেব আমি। হুঁশিয়ার। বলেই প্রায় হুড়মুড় করে ছইয়ের ভেতর থেকে বেরিয়ে গেল জগন্নাথ। ঘাবড়ে গেলেও ওরই ভেতর দ্রুত তৈরি হয়ে নিলাম যথাসম্ভব। ভেতর থেকে তাকিয়ে দেখি জ্যোৎস্নায় আলোয় অদূরে লম্বা মতো একটা নৌকো আমাদের দিকেই এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই প্রায় বাঘের মতো গলায় গর্জে উঠল জগন্নাথ, কাদের নৌকো যায় রে এই রাত্রিরে? নৌকোটা ততক্ষণে প্রায় আমাদের গায়ের কাছে এসে পড়েছে।
ওদিক থেকে খড়খড়ে গলায় উত্তর এলো, কিন্তু তোমরা কারা? কোন গায়ের? কোনো গায়ের নই গো, বন দপ্তরের। বাবুরা রয়েছেন ভিতরে, টইলে বেরিয়েছেন, কিন্তু তোমাদের জবাব পাইনি এখনো। ফের হাঁক পারল জগন্নাথ। মিনিট খানেক ও তরফে কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ। এই সময় জবর খেল দেখালেন রমেন বাবু। ভদ্রলোকের বুকের পাটা আছে বটে, লুঙ্গির ওপর ধপধপে শার্টটা চাপিয়ে হঠাৎ গটমট করে বাইরে বার হয়ে বললেন, কে রে? কুমির মারি তুমি যাচ্ছে নাকি? হ্যাঁ, এত রাতে নৌকো বেয়ে চলেছিস কোথায় তোরা? উত্তরে ছইয়ের ভেতর থেকে হাত কচলাতে কচলাতে একজন বেরিয়ে এলো। লম্বা চওড়া মজবুত শরীর, থুতনির নিচে খানিকটা ছাগল দাড়ি। আজ্ঞে না কর্তা, আমি মোয়াখালী রমজান। বেড় জাল পেতে সুতি খালে মাছ ধরতে বেরিয়েছি। তা পাস আছে তো, নাকি বেপাসেই বেরিয়েছিস? হ্যাঁ, ফের হাঁক পারলেন রমেন বাবু। আজ্ঞে আছে কর্তা। হাত কসলাতে কসলাতে বলল লোকটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। প্রায় সঙ্গে সঙ্গে দুজোড়া দাঁড়ের টানে বেরিয়ে গেল নৌকোটা। রায়দিঘির স্কুলে মাস্টারি করি, আবাদের অনেক খবরই তাই কানে আসে। কুমিরমারি তমিজদ্দি ডাকাতের নাম শুনেছি বার কয়েক। বড় চমৎকারভাবে সেটা কাজে লাগিয়ে দিয়েছেন রমেনবাবু। শুধু আমিই নই, এই খোদ জগন্নাথ হা করে তাকিয়েছিল এতক্ষণ। রমেনবাবু এভাবে একাই ব্যাপারটা সামলাবে ভাবতেই পারেনি সে। নৌকোটা বাঁকের মুখে অদৃশ্য হয়ে যেতে একগাল হেসে বলল, দারুণ সামলেছেন বাবু, কোনো সন্দেহই নেই যে এরাই ডাকাত। যেভাবে তমিজুদ্দিন নামটা করলেন তাতেই কাত হয়ে গেছে এক্কেবারে। আমার তো মনে হয় এরা তমিজুদ্দির দলেরই লোক। রমেনবাবু শুধু একটু মুচকি হাসলেন। ভূতের চড়ে তাহলে কিন্তু যাচ্ছি আমরা। তোমার ওই গল্পের শেষটুকু পাওনা রয়েছে কিন্তু। প্রত্যুত্তরে জগন্নাথ কপালে একবার হাত ঠেকিয়ে বলল, আরে সেজন্য চিন্তা করবেন না বাবু, শুয়ে পড়েন এইবার। খানিক বাদে ভাটা শুরু হলেই ছেড়ে দিব নৌকো। শেষ রাতে ভাটার টান শুরু হতেই ছেড়ে দেওয়া হলো নৌকো। সারাদিন হরেক নদী আর খাল পাড়ি দিয়ে বিকেলের দিকে এসে পৌঁছলাম ছাইমারির কাছে। জঙ্গল এদিকে আরও গভীর, আরও নির্জন। তবে এই একদিনে সাহস অনেকটাই বেড়ে গেছে আমাদের। আসার পথে দেখিয়েওছি কম নয়। নদীর চড়ায় ঘাস খেতে আসা হরিণ, শুয়োর, এমনকি মাঝারি আকারের একটা কুমির পর্যন্ত। এক ফোড়ন খালের ধারে দিব্যি রোদ পোয়াচ্ছে। পেল্লাই সাইজের পায়রা চাঁদা আর বাঘ, বাঘার কাঁকড়া দিয়ে দুপুরের ভোজটাও হয়েছে জমজমাট। তাই বাঘের দেখা এ পর্যন্ত না মিললেও আফসোস নেই কারো। ঠিক হলো, রাতে ভাটার টান যতক্ষণ রয়েছে নৌকো পাওয়া হবে। সম্ভব হলে আজ রাতেই পৌঁছে যাওয়া হবে কোদোখালির কাছে। ভূতের চর তারপর আর বেশি দূর নয়। যাই হোক, বিকেলের মরা আলোয় দুজনে বসে আছি নৌকোর ওপর। নদীর জলে লালচে আভা, দাঁড় টানার এক টানা ছপ ছপ শব্দ। হঠাৎ একটা বাঘ ঘুরতেই দেখি মস্ত একপাল হরিণ নদীর চড়ায় বড় বড় ধানি আর মুঠো ঘাস দিয়ে রাতের ডিনার সারতে ব্যস্ত। চমৎকার ওই দৃশ্য দেখে প্রায় নিঃশব্দে নৌকো খানিকটা তীরের দিকেই এগিয়ে আনা হলো। হরিণের পাল কিন্তু নড়ল না বিশেষ। জগন্নাথ বলল, এ জিনিস বাবু দাঁড়ে টানা নৌকো থেকেই দেখা সম্ভব। ভটভটি হলে আওয়াজে দূর থেকেই পালাইতো সব। এমন দৃশ্য একসঙ্গে এত হরিণ বড় একটা দেখা যায় না। হা করে তাকিয়ে আছি।
হঠাৎ সতর্ক হয়ে উঠল প্রাণীগুলো। মুহূর্তে মুখ তুলে ছুটে পালিয়ে গেল জঙ্গলের ভেতরে। প্রায় সঙ্গে সঙ্গেই অদূরে একটা ঝোপ নড়ে উঠল সামান্য। ব্যাপারটা কি বোঝবার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি, গাছপালা ঠেলে বেরিয়ে এলো একটা মাঝবয়সী মানুষ। ছোটখাটো শরীর, হাঁটুর ওপর ভাঁজ করে পড়া একটা লুঙ্গি, খালি গা, মাথার উপর একটা গামছা শুধু ঘোমটার মতো জড়ানো, আর মুখ ভর্তি কদিনে না কামানো দাড়ি। হাতে ছোট একটা হেতালের লাঠিও আছে। এই ভয়ানক অরণ্যের ভেতর লোকটা এই সময়ে হঠাৎ কোথা থেকে এলো যখন ভাবছি, ততক্ষণে লোকটা কাছে এগিয়ে এসেছে আরো। হাত তুলে বলল, এই আমি ঝড়খালির গণেশ ঢালি, এই বড্ড বিপদে পড়েছি বাবু, এই বাঁচান। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। হা করে তাকিয়ে আছি দুজন। ওদিক থেকে জগন্নাথ বলল, ব্যাপার কি বলো দেখি। এই সে অনেক কথা মাঝিদা, কদিন আগে দুজন বেরিয়েছিলাম চোরাই হরিণ শিকারে। কপাল মন্দ, পড়ে গেলাম পিটেল বোর্ড অর্থাৎ ওই পেট্রোলিং বোর্ডের খপ্পরে। শেষে নৌকো ফেলে জঙ্গলে গা ঢাকা দিতে হলো। পিটেলের বাবুরা তুলে নিয়ে গেল নৌকো। দিন তিনেক জঙ্গলে আটকে থেকেও যখন কোনো নৌকোর খোঁজ মিলল না, তখন সাঁতরেই নদী পার হতে গিয়েছিলাম। চোখের সামনে সঙ্গীকে টেনে নিয়ে গেল কুমিরে। সেই থেকে আটকে আছি এইখানে। কদিনে গোটা কয়েক কেওড়া ফল ছাড়া পেটে আর কিছু পড়েনি। জগন্নাথ বলল, কিন্তু আমরা বাপু ভূতের চরের দিকে যাচ্ছি, আবাদে ফিরতে দিন কয়েক লাগবে আরো। লোকটা শশব্যস্তে বলল, এই তা লাগুক মাঝিদা, এই আমি তোমাদের সঙ্গেই যাব। লোকটাকে নৌকোয় তুলে নেওয়া হলো। এরপর গোড়ায় কিছুটা আড়ষ্ট মনে হলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে বেশ মানিয়ে ফেলল। ছোটখাটো চেহারার মানুষটা বেশ কাজেরও বটে। কদিনের না খাওয়া শরীর, কিন্তু ওই একরকম না মেনেই নরেনের হাত থেকে দাঁড়জোড়া টেনে নিয়ে যেভাবে উৎসাহে টানতে লাগলো তা দেখবার মতো। দেখে জগন্নাথ বেজায় খুশি। এক ফাঁকে বলেই ফেলল, এভাবে চলতে পারলে কাল দুপুরে অনেক আগেই ভূতেশ্বরে পৌঁছে যেতে পারবো। কিন্তু দিনটা সেদিন বোধহয় ভালো ছিল না একেবারেই। খানিক বাদেই কি ঘটতে চলেছে স্বপ্নেও ভাবতে পারিনি তখন। রাত তখন গোটা আষ্টেক। জোয়ার শুরু হয়ে গেল। আগন্তুক গণেশ ঢালির ইচ্ছে ছিল আরও খানিক এগিয়ে যাওয়ার, কিন্তু জগন্নাথ রাজি হলো না। এক ঢেকের মুখে ফোড়ন খালের ভেতরে রাত্রের মতো নোঙর করতে চাইল নৌকো। জায়গাটা ওর পরিচিত। জ্যোৎস্নার আলোয় আজও ভেসে যাচ্ছে চারপাশ। কলো কলো করে স্রোত বইছে ফোড়ন খালে, তার সাথে চাঁদের আলো পড়ে ঝিকিমিকি করছে। নৌকো তখন নোঙর করার তোড়জোড় চলছে। হঠাৎ অদূরে খালের পাড়ে জলের ওপর ঝপাং করে প্রবল শব্দে কি একটা আছড়ে পড়ল। গোড়ায় মনে হয়েছিল পাড়ের মাটি বুঝি ভেঙে পড়ল, কিন্তু ভুল ভাঙতে দেরি হলো না। দেখি মস্ত এক নোনা জলের কুমির সম্ভবত বিশ্রাম করছিল পাড়ের ওপরেই। আমাদের সাড়া পেয়ে নেমে পড়েছে জলে। অভিজ্ঞ জগন্নাথ জানালো, কুমিরটা মানুষ খেকো এবং ক্ষুধার্থ বটে। আমাদের সাড়া পেয়ে জলে নেমে পড়েছে। শিকারের আশায় কাছেই কোথাও উত পেতে থাকবে হয়তো সারা রাত। যাই হোক, ব্যাপারটা নিয়ে ওরা অবশ্য মাথা ঘামালো না বেশি। রাতের রান্নার তোড়জোড় শুরু হলো একটু বাদেই। সন্ধেবেলায় রাত্রিরে হালকা একটা হিমেল ভাবও দেখা দিল। গায়ে ভালো করে জামা কাপড় জড়িয়ে রমেনবাবু আর আমি বাইরের ছইয়ের ওপর বসে চাঁদের আলোয় অপরূপ শোভার দিকে তাকিয়ে রয়েছি।
আগুনের আলো যাতে বাইরে না যায় তাই ছইয়ের নিচে নৌকোয় খোলের ভেতর উনুন জ্বেলেছে নরেন। জগন্নাথ তদারক করছে পাশে বসে। আগন্তুক গণেশ ঝালি আমাদের মতোই বাইরে নৌকোয় গলুইয়ের কাছে বসে ঢুলছে। মাথাটা সেই রকমই গামছায় ঢাকা। এর মধ্যে বার কয়েকের জন্য নামেনি সেটা। সামনে ফাঁক দিয়ে শুধু মুখটা দেখা যাচ্ছে। এমন সময় দেখি দূরে একটা নৌকো আসছে আমাদেরই দিকে। পরিষ্কার চাঁদের আলোয় দূর থেকে হলেও চিনতে ভুল হয় না যে ওটা কিসের নৌকো। কি সর্বনাশ! গত রাত্রিরেই সেই ডাকাতের নৌকোটা যে কোনোভাবেই হোক আমাদের এই ফাঁকিটা ধরে ফেলেছে ওরা, আর সেই থেকে আড়ালে পিছু নিয়েছে। সারা দিনে টেরও পায়নি কেউ। ততক্ষণে জগন্নাথের চোখেও পড়েছে ব্যাপারটা। দাঁড়িয়েছে বাইরে এসে, হতাশ হয়ে বলল, আর রেহাই নেই বাবুরা, কপালটাই দেখছি খারাপ এইবার। দেখতে দেখতে সেই নৌকো এসে থামলো আমাদের পাশে। গটমট করে ভেতর থেকে বেরিয়ে এলো সেই দাড়িওয়ালা লোকটা, হাতে বন্দুক। পাশে আরো দুজন রয়েছে। কই গো পিটেল বোটের বাবুরা, সাপ বদন দেয়া হয় তিনি একবার। জগন্নাথ বলল, এই যা আছে বার করে দিচ্ছি, অযথা হেনস্থা করো না বাপু। খ্যাক খ্যাক করে লোকটা হাসলো। আরে সে আর বলতে, সারাদিন যা ভোগানটাই ভুগিয়েছ। এই দেখছিস কি আজকার, তুই বাবুর একাধারে বেঁধে আনদিনি। জমিদারের ব্যবস্থাটা হোক আগে, তারপর কি মেলে দেহি। শুনে পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল। কি ভয়ানক কথা! আমাদের কাউকে আটকে রেখে মোটা টাকা আদায় করতে চায় এরা। শখ করে বেড়াতে এসে কি বিপদে পড়লাম। ইতিমধ্যে আসগার নামে লোকটা লাফিয়ে পড়েছে আমাদের নৌকোয়। অজান্তে ইষ্ট নাম জপতে শুরু করেছি। অদ্ভুত ব্যাপারটা ঘটল সেই সময়। আগন্তুক গণেশ ঝালি বসেছিল নৌকোর পেছন দিকে। কখন যে সে পায়ে পায়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। মাথার উপর সেই একই রকম গামছার ঘোমটা। আসগর আর এক পা এগিয়ে আসতে সে বলল, এ কে রে তোরা? পরিত্রাহী চিৎকারে শুধু আসগারই নয়, ওদের নৌকোর সব কয়টি প্রাণী মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল জলে। প্রবল স্রোতে কে যে কোথায় ছিটকে গেল খোঁজ মিলল না কোনো। শুধু বার দুয়েক বাঁচাও বাঁচাও আর তো চিৎকারে বোঝা গেল কুমিরের শিকার হলো কেউ। দাড়ি মাঝি বিহীন ডাকাতের নৌকোটা ততক্ষণে স্রোতের টানে ভেসে গেছে অনেক দূরে। অকস্মাৎ এই ব্যাপারে সবাই যখন প্রায় হতভম্ব, তখন কাচুমাচু মুখে ঘাড় ফেরালো গণেশ। লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে নিজেও বেশ অপ্রস্তুত। খানিক হাঁ করে তাকিয়ে থেকে জগন্নাথ বলল, এই ব্যাপারটা কি হলো বাবু? এই তুমি মন্তর টন্তর জানো নাকি? একগাল হেসে লোকটা বলল, আরে কি যে বলেন মাঝিদা, ব্যাপারটা আমিও তো ঠিক বুঝলুম না। তা আমি বলি কি, এই যখন ব্যাপার, এখানে আর দেরি না করে রওনা হয়ে পড়াই ভালো। পরামর্শটা যুক্তিসঙ্গত। জগন্নাথ বলল, তা ঠিক, তবে জোয়ার ঠেলে এত রাতে দাঁড় টানা সে যে বড় শক্ত ব্যাপার বাবু। সে ভাববেন না, আরে আমি যখন আছি চালিয়ে নিতেই পারবো। এই দাঁড় টানাই তো ছিল আমার কাজ গো। তাই দেরি না করে এরপর নৌকো ছেড়ে দেওয়া হলো একটু পরে। প্রবল জোয়ারের টান ভেঙে নৌকো ছুটলো আরো দক্ষিণে। রান্নার কাজ মুলতুবি রইল সাময়িক। তিনজনেই নৌকো টানার কাজে ব্যস্ত। এই জগন্নাথ হাল ধরে রয়েছে, তাই
এক সময় দুজন ছইয়ের উপর থেকে নেমে এলাম নিচে। তারপর কখন ঝিমুনি মতন এসে গিয়েছে, ঘুমিয়েও পড়েছি আমরা, খেয়াল নেই একেবারে। ঘুম যখন ভাঙল, রাত তখন অনেক, জোয়ারও শেষ হয়নি সেই সময়। তবু সেই জোয়ার ভেঙে নৌকো ছুটছে প্রায় তীর বেগে। মামুলি তারে টানা নৌকো জোয়ার ঠেলে এত জোরে ছোটার কথা নয়। তাড়াতাড়ি সামনের দিকে তাকালাম। আগা নৌকোয় বসে দাঁড় টানছিল নরেন, কেউ নেই সেখানে। তাড়াতাড়ি উল্টো দিকে তাকালাম, পেছন ফিরে দাঁড় টানছে গণেশ, কিন্তু জগন্নাথ কোথায়? দ্রুত চারপাশে চোখ ঘোরালাম একবার, না, দুজনের কেউই নেই কোথাও। শুধু গণেশ ঢালি দাঁড় টেনে চলেছে নিঃশব্দে। মাথার উপর গামছায় সেই ঘোমটাটা তেমনই রয়েছে। ততক্ষণে রমেনবাবুও উঠে বসেছেন, বললেন, জগন্নাথের দেখছি না যে গণেশ, গেল কোথায় ওরা? কি জানি এই কোন চুলোয় গেছে সে দুজন। দাঁড় টানতে টানতেই বলল গণেশ, ভূতের চর কিন্তু আমরা এসে গেছি বাবুরা। আপনাদের দেখার এত ইচ্ছে, চলেন ঘুইটা নিয়ে আসি। বলতে বলতে হঠাৎ ঘাড় ফেরালো সে। পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল মুহূর্তে। গামছার ঘোমটার ভেতরে গণেশের মুখে রক্ত মাংসের চিহ্ন মাত্র নেই কোথাও। ঝকঝকে এক রাশ দাঁত বের করা একটা নরকঙ্কাল। পো পো করে অদূরে কলকাতায় যাওয়ার বাসটা হর্ন দিয়ে উঠল ওই সময়। একেবারে ক্লাইম্যাক্সে এসে ছন্দপত্তন যাকে বলে। ভদ্রলোক বললেন, ওই যা, আপনার কলকাতার বাস ছাড়ার তো সময় হয়ে এলো দেখছি। কলকাতা যাওয়ার তো এই শেষ বাস, দেরি করবার আর উপায়ও নেই। দারুণ গল্পটার এই শেষটুকু তাই আর শোনা হলো না। ছুটলাম তাই বাস ধরতে। মাস তিনেক পরের কথা, অফিসের কাজেই সীতারামপুর নিতাইবাবুর কাছে গেছি আবার। কথায় কথায় অভয় চক্রবর্তীর কথা তুলতেই ভদ্রলোক চমকে উঠলেন, বললেন, কেন, চেনেন নাকি ওনাকে? আগে হ্যাঁ, রায়দিঘির ঘাটে পরিচয় হয়েছিল একবার, স্কুলের মাস্টার। ওহ, সে এক ব্যাপার মশাই। বছর দুই আগে আমারই ঠিক করে দেওয়া নৌকো আর মাঝি নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন ওরা। ঠিক 3 দিনের মাথায় এক সকালে সেই নৌকোর খোঁজ মিলল ওই রায়দিঘির ঘাটে। ভেতরে সমানে বিড়বিড় করে যাচ্ছিল দুজন, চিনতে পারছিল না কাউকে। রীতিমতো পাগলামির লক্ষণ। মাঝিরাও নিখোঁজ। সারা রায়দিঘিতে সে হুলস্থুল কাণ্ড মশাই। তবে খবর পেয়েছি ইদানিং নাকি কিছু সুস্থ হয়েছেন ওরা। আর মাঝি দুজনের কি খবর? ভেতরের উত্তেজনাকে দমন করে কোনো মতে বললাম আমি, সে তো আরও রহস্যজনক ব্যাপার মশাই। এর দিন কয়েক পরে গ্রামের এক জেলেদের নৌকোয় ফিরে এলো 2 জন মাঝি, জগন্নাথ আর নরেন। ভাটির এক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, বড্ড উন্মাদ। নিতাইবাবুর কাছে এই ঘটনা শোনার পর সেই দিনই ফিরে আসলাম ওখান থেকে। তারপর কোনোদিনও যাওয়া হয়নি ওই বাদার ওদিকে। শুনছিলেন শিশির বিশ্বাসের লেখা ভূতের চর। গল্প পাঠে সৌভিক, বিভিন্ন চরিত্রে